দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। আজ আমরা কথা বলতে চাই যে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অনেকটা অভিভাবক শূন্য অবস্থায় আছে। এই যে ব্যবসায়িক নেতৃত্বহীন এফবিসিসিআই, এর ফলে ব্যবসায়ীদের কিংবা দেশের শিল্প, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে কী প্রভাব পড়ছে সেসব বিষয় নিয়ে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে শুরুতে যে বিষয়টি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা অনেক দিন ধরে প্রায় ২০ মাস হয়ে গেল আমরা দেখছি যে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন সেখানে ব্যবসায়ীদের নির্বাচিত কোনো প্রতিনিধি কিংবা নেতৃত্ব নাই। তো এই যে এফবিসিসিআইয়ের কাজটা কি? ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করা, সরকারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বার্গেনিং করা, তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলা। তো যেহেতু ব্যবসায়িক নেতৃত্ব নাই, তো তাহলে এখন এফবিসিসিআই কিভাবে সেই ব্যবসায়ীদের পক্ষে প্রতিনিধিত্বটা করছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এফবিসিসিআই হচ্ছে চেম্বার এবং অ্যাসোসিয়েশনের মাদার অর্গানাইজেশন, যারা সরকারের সাথে দেন দরবার করবে, ব্যবসায়ীদের সুবিধা অসুবিধাগুলো সরকারের সাথে আলোচনা করে ঠিক করবে, পলিসি ঠিক করবে। কিন্তু এই যে 2 বছর অলমোস্ট এফবিসিসিতে যে প্রশাসক দিয়ে চালানো হচ্ছে, ইন্টারিম গভর্নমেন্টও আপনার প্রশাসক বসিয়েছে, উনি চলে যাওয়ার পর আরেকজন প্রশাসক এসছেন, সেই একদম প্রতিষ্ঠানটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। কারণ আমাদের এমনিও এফবিসিসিআই সবসময় সরকারের আজ্ঞাবহ বা লেজুর ভিত্তিকভাবে চলে আসছে। সেই যখন থেকেই আপনার 90-এর পরে বিশেষ করে বলবো যে যখন যে সরকার ক্ষমতায় থাকে তার অনুগত ব্যবসায়ী নেতারা, কিছু সুবিধাবাদী ব্যবসায়ীরা তাদের ব্যাংক বিমার লোভে হোক, তাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্যাসিলিটিস নিজেদের স্বার্থে এবং একটা সাইনবোর্ড ব্যবহার করার জন্য সিআইপি, এবং তারা সরকারের সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে দেশ বিদেশ ঘুরে বেড়ানোর জন্যই এফবিসিসিআই ছিল। আসলে এফবিসির উদ্দেশ্য কিন্তু সেটা নয়। এফবিসির উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা অ্যাসোসিয়েশনগুলো বিভিন্নভাবে সাফার করছি, সরকারের যে সকল পলিসিগুলো ব্যবসায়ীদের বিরুদ্ধে যাচ্ছে সেটা নিয়ে কথা বলার জন্য অ্যাসোসিয়েশনের কথা তো আসলে কর্ণপাত করবে না কেউ ওইভাবে। বছরে 1-2বার বাজেটের আগে অ্যাসোসিয়েশনগুলো দেখা করার সুযোগ পায় এনবিআর চেয়ারম্যান বা কোনো সময় অর্থমন্ত্রী, 1 মিনিট 2 মিনিট। এইভাবে তো একটা রাষ্ট্রের বিজনেস পলিসি হয় না। তো রাষ্ট্রের যে বিজনেস পলিসির জন্য যে এফবিসিসিআই যে ভূমিকা রাখা দরকার, বিগত সময় আমরা তেমনটা দেখি নাই, সামান্য। এবং তারপরে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, দেশীয় বিনিয়োগকারীদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এফবিসিসিআইয়ের ভূমিকা সবার আগে হওয়া উচিত। কিন্তু এফবিসিসিআই এমন হয়েছে যে এইটা একটা মানে প্রেস্টিজ হয়ে গেছে কিছু নব্য ব্যবসায়ীদের, যাদের অনেক টাকা হয়েছে। তারা মনে করে যে এফবিসিসিআইয়ের ডিরেক্টরশিপ বা এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট না হলে আমার প্রতি প্রেস্টিজ থাকে না। তো তারা একটা সিন্ডিকেট করে রেখেছিল। সিন্ডিকেটটা এইরকম, আপনি শুনবেন একজন সগর্বে বলে আমি 13বার ডিরেক্টর, কিন্তু আমার দৃশ্যমান তাদের কোনো ব্যবসা বা অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি না। আচ্ছা। তো পুরন ঢাকা কেন্দ্রিক আপনি দেখবেন যে অনেকগুলো অ্যাসোসিয়েশন, এর মধ্যে আমরা পত্রপত্রিকা, টেলিভিশনের মাধ্যমে দেখলাম যে এইটা একটা ভোট বাণিজ্য হয়। এইটা অনেকের পকেট অ্যাসোসিয়েশন আমরা বলি, যে একই সেক্টরে 10টা-15টা করে অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনে 5টা করে জিবি মানে ভোটার আছে, জিবি মেম্বার আমরা যেটা বলি, মানে জিবি মেম্বার, জেনারেল বডি মেম্বার যেটা আমরা এফবিসিসিআই বলি, যেটাই আমরা ভোটাধিকার। আর একটা হচ্ছে চেম্বার। সেই চেম্বারগুলো তো আমরা শুনেছি বিভিন্ন চেম্বারের প্রেসিডেন্ট অটোমেটিক্যালি ডিরেক্টর হয়, সেটারও আপনার মনে করেন বাণিজ্য হয়, চেম্বার একটা বিশাল ডোনেশন দেওয়া হয়। মানে টোটালটা একটা মাফিয়া তন্ত্রের মতো এফবিসিসিআইটা দীর্ঘ বছর চলে আসছে। তা আমরা ভেবেছিলাম যে সবাই এত বৈষম্যহীনতার কথা বললো, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কথা বললো, সংস্কারের কথা বললো, বিচারের একটা, কিন্তু কিছুই কাজ কিছুই হয়নি। সেই তিমিরে বরঞ্চ আরও আমাদের অবস্থা খারাপ হয়েছে। যাও আগে এফবিসিসিআই যাই ছিল, যারা আমাদের টুকটাক আওয়াজ চলতো, এখন তো কোনো ব্যবসায়িক প্রতিনিধি নাই। দুর্ভাগ্য এই দেশে যে প্রশাসক দিয়ে এফবিসিসিআই কেন চালাতে হলো। একটা ব্যবসায়ী কি খুঁজে পাওয়া যায় নাই যে আমাদের আপৎকালীন দায়িত্ব নিবে এবং সবাইকে একসাথে করবে? এবং গত 2 টার্মের যে এফবিসিসিআই প্রেসিডেন্ট ছিল, ওনারা চেষ্টা করেছে সংস্কারের জন্য, যেটা সরকারও চায়। ইমরান ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে প্রশাসক দিয়ে চলছে এফবিসিসিআই, এটা কি সাময়িক সমাধান নাকি এটা দীর্ঘমেয়াদী ক্ষতি? আসলে এইটা তো আমরা মনে করি যে রাষ্ট্রের যে আমলাতন্ত্র বলেন, যে সিস্টেমের মধ্যে যেমন পলিটিক্যাল দলগুলো জিম্মি, অর্গানাইজেশনগুলো জিম্মি, যেগুলা সরকারের ভালো করতে মানে
পলিটিক্যাল দলগুলোকে যেগুলো সবচেয়ে বেশি সাপোর্ট দিতে পারতো সেটা হচ্ছে ব্যবসা যারা প্রতিনিধিত্ব করে সেটা FBCCI। আপনি দেখেন যে ব্যবসায়িক সূচকে আমরা সবার শেষে আছি। বাংলাদেশ হচ্ছে স্রোতের বিপরীতে ব্যবসা করার যে জায়গাটা সে সবচেয়ে আগে আছে, যে বাংলাদেশ নাম্বার 1, যে এখানে ব্যবসা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তো ব্যবসায়ীকে সহজীকরণ করার জন্য তো FBCCI কাজ করবে সরকারের সাথে এবং একটা সিস্টেমের সাথে দর কষাকষি, কিন্তু যাতে FBCCI ঠুটো জগন্নাথ থাকে সেটাই সিস্টেম চেয়েছিল। কারণ সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে তো করাপশন থাকবে না, সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে তো আপনার এই তাদের আর দুর্নীতিটা থাকবে না। সেটা মানে গভর্নমেন্ট যে সরকারে আছে তারাও দুর্নীতি করে, সিস্টেমও দুর্নীতি করে, তো সবাই মিলেমিশে একাকার। এবং যারা আজ্ঞাবহ FBCCI নেতা হয় তারাও হয়তো কোনো বেনিফিট পায়। সেটাকে আমরা বলেছি যে এটাকে সংস্কার করতে তো খুব বেশি সময় লাগার কথা ছিল না। সংস্কার থমকে গেল কেন? স্বার্থ, ব্যক্তি স্বার্থ, যারা ধরেন এটার বাণিজ্য করে আসছে, যারা কুক্ষিগত করে আসছে, যারা ভোট কেনা বেচা করছে, তারাই হয়তো চায় না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে একটা কালচার আছে, যখনই আপনি কোনো পদে যাবেন এই পদ আপনার পার্মানেন্ট হয়ে গেল, আপনি না মরা পর্যন্ত এই পদ আর ছাড়বেন না, তাহলে এই পদে কি মধু আছে, কেন এই পদ ছাড়বে না? তো ওইরকম FBCCI বলেন, অ্যাসোসিয়েশন বলেন, চেম্বার বলেন, অ্যাসোসিয়েশনে এমন হয়েছে 30 বছর যাবৎ সে একই পদে বসে আছে। সেটা একটা সুন্দর সংস্কার নিয়ে আসছে যে পরপর 2বারের বেশি একই পদে থাকা যাবে না। আপনি অন্য পদে যান, FBCCI ডিরেক্টর হতে গেলে পরপর 2বার হবেন, এরপর আপনি একবার ড্রপ করবেন। হ্যাঁ, কিন্তু এখন কোশ্চেন হচ্ছে এটা করবেটা কে? বেশিরভাগ দেশে এটাই তো গ্রহণযোগ্য নিয়ম। আমাদের দেশে তো সবই আছে কিন্তু হচ্ছে না, তো এটা তো কুক্ষিগত করে রাখা এখানে আপত্তিটা কেন? আপত্তিটা ওই যে যাদের স্বার্থে, যারা ভোট বাণিজ্য করে, যারা ওই যে তথাকথিত যারা নব্য ব্যবসায়ী, যাদের একটা আইডেন্টিটি দরকার, এবং যখন যে প্রাইম মিনিস্টার থাকবে বা বিভিন্ন এক্সেস থাকবে বিভিন্ন জায়গায়, তারা একটা VIP মর্যাদা পাবেন, প্রাইম মিনিস্টারের সাথে দেশ বিদেশ ঘুরে বেড়াবেন, নিজেদের জন্য ব্যাংক নেবেন, নিজেদের জন্য বিমা নেবেন, নিজেদের জন্য আপনার লিজিং কোম্পানি নেবেন, নিজেদের জন্য লাইফ ইন্স্যুরেন্স নেবেন, নিজেদের জন্য প্লট নেবেন, নিজেদের জন্য ব্যবসা বলেন যাই বলেন ফ্যাসিলিটি করবেন, নিজেদের জন্য ট্যাক্সগুলো একটা সুবিধা নেবেন, এই জন্যই তো তারা হয় না। কিন্তু ইমরান ভাই একটা কথা, তাহলে এই যে আপনি যে কথাটা বলছিলেন যে ব্যবসা নাই অথচ সে ব্যবসায়ী নেতা, সে FBCCI পরিচালক, তাহলে সেটি কিভাবে হচ্ছে? কারণ ওই যে আপনার বললাম যে ভুইফর যে সংগঠনগুলো আছে, একই সেক্টরে আপনার 8টা-10টা করে সংগঠন, এবং এমনও দেখা গেছে রিপোর্টে দেখলাম আমরা, একটা লোক 4-5টা প্রতিষ্ঠানের সে এটার প্রতিষ্ঠাতা, এবং ওইখানে তাদের মনোনীত লোককে জিবি মেম্বার করে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে, এবং তাকে ডিরেক্টর বানানো হয় প্রতিশ্রুতি দিয়ে 1,50,00,000 1.5 কোটি যার কাছ থেকে জানে, ওই টাকার বিনিময়ে ডিরেক্টর হয়। এবং ডিরেক্টর হলে সুবিধা কি, CIP এর একটা মর্যাদা পায়, মর্যাদা অনেক, তার ওই অসৎ ব্যবসায় তার ধান্দা করে। আবার অনেকেই আছে যে আমি তো অনেক টাকার মালিক হলাম, জীবনে কিছু করতে পারলাম না, এখন যে কোনো প্রকার হোক আমার তো অনেক টাকা, আমি আমার উত্তরসূরিকে যে কোনো প্রকারই হোক এটা ডিরেক্টর বানাই, যাতে বলতে পারে CIP, যাতে বলতে পারে যে এটা আমার ছেলে অনেক বড় কিছু। তো এইটাই তো উত্তরাধিকার সূত্রে অনেকে বাবা করে গেছে, ছেলে আছে, তো সেটা আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের যে প্রান্তিক ব্যবসায়ী নিয়ে আমি সবসময় সোচ্চার ছিলাম। ধরেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আজকে যে 5ই আগস্টের পরে যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, আপনি যে এই দেশের যে চরম ইকোনমিক ক্রাইসিস চলছে, আপনার যখন যে কোনো রাষ্ট্রপ্রধানই যখন থাকে চেয়ারে, তখন তারা অন্ধ হয়ে যায়, কারণ সিস্টেম তাদেরকে অন্ধ করে ফেলে, সিস্টেম তাদেরকে অনুভূতি শূন্য করে ফেলে। তা না হলে এখন যে আমাদের বাজারে যে চরম অবস্থাপনা, মানে আপনার যে আমরা লোকসানের সম্মুখীন, যেভাবে ব্যবসার অবস্থা চরম খারাপ, এইটার ব্যাপারে উদ্যোগ আমরা তেমন দেখতে পাচ্ছি না। সরকার খুব ভালো উদ্যোগ নিয়েছে, কিছু খাল কাটা, গাছ লাগানো, কিন্তু এই খাল কাটা গাছ কাটার সাথে তো আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা। সেই যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে এই আপনার আন্দোলনের পরে, যে সরকারে ছিল তাদের ইন্ডাস্ট্রিগুলো, এই যে লক্ষ লক্ষ বেকার, প্রায় 20 লক্ষ 25 লক্ষ শুনছি যে এই বেকার হয়ে গেছে, সেই ইন্ডাস্ট্রিগুলো চালু করার ক্ষেত্রে তো আমি 6 মাসেই নতুন, আগের ইন্টারিম গভর্নমেন্ট বাদ দিলাম, এই 6 মাসে তো এই সরকারের কোনো উদ্যোগ ওইভাবে দেখতে পাচ্ছি না। আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, আপনি যদি সেই আবার লাল ফিতার জালে বন্দি করে দেন। একটু সংশোধন দেই, সেটা হচ্ছে রিসেন্ট কিন্তু আমরা দেখলাম যে সরকার বন্ধ কলকারখানাগুলো চালু করার ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক যে 60,000 কোটি টাকার যে তহবিল ঘোষণা করেছে, সেখানে কিন্তু অন্যতম লক্ষ্য হচ্ছে বন্ধ কলকারখানাগুলো চালু করা। দেখুন, বন্ধ কলকারখানা চালাবে কি? আপনি তো তাদেরকে জেলে ঢুকায় রাখছেন। আচ্ছা, আমি উন্নত বিশ্বে আমরা দেখেছি, ইভেন আমি নাম বলবো না, আমার খুব কাছের একজন মানুষ একটা দেশে ট্যাক্স ফাঁকি দিয়েছে, সরকারের ফেডারেল কেস হয়েছে,
তাকে কিন্তু সরকার আটকে রাখেনি, ছেড়ে দিয়েছে যে তুমি ট্যাক্স ফাইন দাও। তাকে কিন্তু একটা জিপিএস পরিয়ে দেওয়া হয়েছে এবং সে ভুল স্বীকার করেছে যে হ্যাঁ আমি আসলে তোমার ট্যাক্স সম্বন্ধে অবগত ছিলাম না, আমাকে একটা মার্সি দাও, আমি ট্যাক্সের ব্যবস্থা করছি। তাকে কিন্তু 2 বছর একটা নিয়মতান্ত্রিক যে তুমি রাত 9টার মধ্যে বাসায় ফিরতে হবে, তুমি ব্যবসা করবা, সব ফ্যাসিলিটিস, তুমি শহর ত্যাগ করতে পারবা না, তোমার পাসপোর্ট আটক থাকবে, তুমি যদি কোথাও যাও পারমিশন নিয়ে যেতে হবে। তো এইটা তো করা খুব ডিফিকাল্ট কিছু না। আপনি যারা আজকে বন্দি আছে তারা তো ইন্ডাস্ট্রিগুলো চালাইতো, তাদের কাছে তো সরকার হলো হাজার হাজার কোটি টাকা পায়, এক একটা প্রতিষ্ঠানের কাছে 5,000, 10,000, 15,000, 20,000, 40,000 কোটি টাকা ইনভেস্ট করছে। আপনি জানেন আমাদের দেশে ব্যক্তিকেন্দ্রিকই প্রতিষ্ঠানগুলো চলে। ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় বা মারা যায়, সেই প্রতিষ্ঠানগুলো কি অবস্থা হয় 2-3টা উদাহরণ আপনাকে দিতে পারি। সিটি গ্রুপের মালিক মারা যাওয়ার পরে দেখেন সিটি গ্রুপের কি ক্রাইসিস চলছে, 36টা ব্যাংক, শিকদার গ্রুপের অবস্থা দেখেন, আপনি নাভানার দেখেন তার ছেলে অ্যারেস্ট হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে সেকেন্ড জেনারেশনের ব্যবসা প্রথম জেনারেশন ঠিক মতন শিখায় না, এবং তারা আমাদের দেশটা হচ্ছে কর্পোরেট কালচারটা শুরু হয়। কেন সেকেন্ড জেনারেশন ব্যর্থ হয়? সেকেন্ড জেনারেশনটা তো ভোগ বিলাসে ব্যস্ত, তারা বিদেশে পড়াশোনা করে, বিদেশের কালচার, বিদেশের সিস্টেম শিখে এসে বাংলাদেশের মতো করাপ্টেড জায়গায় তারা অ্যাডপ্ট করতে পারে না নিজেকে। এখন বাংলাদেশে প্রত্যেকটা ব্যবসা করতে গেলে কম্প্রোমাইজ করতে হয়। তো ওরা এসে বলে আমি কেন কম্প্রোমাইজ করবো, ওদের জেনারেশন অনেক ইস্যুজ আছে, এর মধ্যে বড় ইস্যুজ হচ্ছে এটা, ওদের এমপ্লয়ীদেরকে ওরা ট্রাস্ট করে না। তুমি তাহলে আন্ডার টেবিলে কথা বলে আমার থেকে টাকা নিয়ে যাচ্ছ, তো কাজটা স্থবির হয়ে যায়। তো এই জন্যই আমরা বলতে চাই যে কর্পোরেট যে স্ট্রাকচার সেটা আমাদের দেশে নাই বললে চলে, ব্যক্তিকেন্দ্রিকই প্রতিষ্ঠানগুলো ডিপেন্ডেন্ট। তো সুতরাং এই যে মালিকগুলো আপনার যে বড় বড় হ্যাভি ইন্ডাস্ট্রির মালিকগুলো যে জেলে আছে, আমি বলি না তাদের পানিশমেন্ট দেওয়া হবে, আপনি ওই পানিশমেন্ট দিয়ে তো আমার রাষ্ট্রের 25,000, 30,000 কোটি টাকা এক একজনের কাছে আটকে আছে। তাদেরকে আপনি জিপিএস পরিয়ে দিয়ে, পাসপোর্ট লক করে দিয়ে তাদেরকে একটা মনিটরিং করেন, মনিটরিং সেল করেন, যে তারা কোনোভাবেই যেন অন্য কুকর্ম করতে না পারে বিজনেস ছাড়া। সেই বিজনেস পুনর্গঠনের জন্য তাকে সুযোগ দেন, তাকে জরিমানা করেন, এবং তার আয়ের ম্যাক্সিমাম অংশ আপনি লোন শোধ করবে এবং ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চলবে। এই শুভ উদ্যোগ কেন হবে না? এখন আমরা ট্যাগ লাগিয়ে দিয়ে পুরো দেশ আপনি আজকে কলাপস হয়ে গেছে। আজকে আপনি এখন ট্যাগ লাগা, যে কেউ কথাও বলছে না ভয়ে, তাকে ট্যাগ লাগাই দেওয়া হবে যে সে দোষর বা কিছু। সে তো দেশের নাগরিক, দোষর হলে তার বিচার করা হবে সে যদি অন্যায় করা হয়। এই যে কিছু বাচ্চা বাচ্চা পোলাপান যেসব কথা বলে, একটা লোকের কর্মসংস্থানের সুযোগ নাই, কিছু তত্ত্ব আউড়ে তারা দেশটার 12টা বাজায় ফেলছে। এখানে কিন্তু বিএনপিও বাঁচবে না। আপনি মনে করেন না যে বিএনপি ক্ষমতায় আসে খুব আরামায় এসে আছে, তারাও কিন্তু একদম তাওয়ার উপরে আছে, একদম জ্বলন্ত চুলার মধ্যে তারা আছে। এখান থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে, আমি বারবার বলে আসছি, ইউনিটি। আমরা বলতে চাই যে এই তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা বিরাট সুযোগ ছিল। সুযোগটা কি ছিল? সুযোগটা ছিল সবাইকে নিয়ে কাজ করার। সেই সুযোগটা উনি স্লোলি হারাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বলি যে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলো, আমরা ভেবেছিলাম যেভাবে মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া যেভাবে প্রচার করা হয়েছে, ওনার মতো দক্ষ লোক পৃথিবীতে নাই, ওনার মতো জেন্টেলম্যান, উনি তো দেশটায় ডুবাইছে, ওনার কাছে তো অপরচুনিটি ছিল যে সবাইকে নিয়ে কাজ করার। হ্যাঁ, যারা দুর্নীতি করছে, ক্রাইম করছে, কাউকে ছাড়েন না। কিন্তু উনি কি করলেন? এমন একটা মব সৃষ্টি করলেন, এমন একটা ওখানে যার যার সুবিধা শেষে নিয়েছে পলিটিক্যালি। আলটিমেটলি আপনার ঘরে যদি আমি আগুন দেই, আমার ঘর কিন্তু বাঁচবে না, এখান থেকে আমার পাশের ঘর কিন্তু দেবালয় কি, সেটা তো আছেই কথাটা। তো সেটাই বললাম যে সবার আগে ইকোনমি ঠিক করতে হবে। আপনি যদি ইকোনমি না ঠিক করেন, আপনি দেশের ল অ্যান্ড অর্ডারের দিকে তাকান, কি ভয়ঙ্কর অবস্থা। আমার দেশি বিনিয়োগকারী তো বিনিয়োগ করছে না, আপনি বিদেশি বিনিয়োগ তো পরের ইস্যু। তো এই দেশি বিনিয়োগকারীকে আস্থার একটা জায়গায় নিয়ে আসেন। যারা আজকে, আবারও বলছি, সরকারের কাছে আপিল করছি, আপনি আমলাতন্ত্রের কথা শুনেন না, উপদেষ্টাদের কথা শুনেন না, আপনি আপনার নিজের বিবেক ইউজ করেন। মাননীয় প্রধানমন্ত্রী, যারা সত্যিকারের দেশকে ভালোবাসে তাদেরকে একসাথে করেন, এবং যারা বাইরে আছে তাদেরকে সুযোগ দেন, বিচারের মুখোমুখি করেন। এই যে আমরা ভয় পাচ্ছি যে যদি এই আরেকটা দল চলে আসে, এই যে আবার শুরু হবে আপনার হরতাল, আবার শুরু হবে অবরোধ, আবার শুরু হবে, আপনি মারামারি করবেন, দমন করবেন, কিন্তু আলটিমেটলি দেশটা তো সেই জায়গায় চলে যাবে, আগের জায়গায়, যে কিভাবে আমরা শুধু সংঘাতেই থাকবো। আপনার আলোচনার ক্ষেত্রে তো বিভিন্ন সমস্যার কথা আপনি বললেন, বিভিন্ন সংকটের কথা বললেন, বিভিন্ন চ্যালেঞ্জের কথা বললেন। তো আপনার কাছে কি মনে হয় যে যদি এফবিসিসিআই এর যদি একটা ব্যবসায়িক নেতৃত্ব থাকতো, অভিভাবক থাকতো, তাহলে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কি বড় রকমের ভূমিকা পালন করতে পারতো? অফকোর্স, এফবিসিসিআই, আমরা যদি সমস্ত ব্যবসায়ী ইউনাইটেড থাকি, সে এক্সাম্পল, আমাদেরকে ব্যবসায়ীদেরকেও বিভাজন করে রাখা হয়েছে, এবং ব্যবসায়ীদেরকে যখনই আমি দেখলাম খুব ভালো ভালো ব্যবসায়ী দলীয় ফোরামে গিয়েছেন, 12টা বেজে গেছেন, কেউ শান্তিতে নাই। আমরা দেখেছি 90 থেকে আমি
আমি খুব সাবালক, সোজা কথা। তো 90 থেকে আমরা দেখে আসছি, যখন গণতন্ত্র উদ্ধার হলো, স্বৈরশাসক পতন হলো জাতীয় পার্টির, তখন থেকে আমরা দেখে আসছি কিছু সুবিধাবাদী গোষ্ঠী আপনার ওই দলের আশেপাশে থাকে, ব্যবসায়ী, তারা সুযোগ সুবিধা নেয়। এটা 80 দিকেও ছিল, কিন্তু 90 থেকে প্রকট হয়েছে। আবার যখন অন্য গভর্নমেন্ট আসলো, তাদের অনুগতরা যাওয়ার পরে হয় কি, ওই তারা যখন ক্ষমতাচ্যুত হয় বা ক্ষমতা থাকে না, তখন ওই ব্যবসায়ীগুলো কিন্তু আলটিমেটলি বিপদে পড়ে। আমার একটা বিরতি নিতে হবে, আপনি বিরতির পরে এসে আবারও বলবেন এই বিষয়টি নিয়ে। তবে সেটার সঙ্গেই রিলেটেড আমি একটা কোশ্চেন করতে চাই, ব্যবসায়ী সংগঠনগুলো কেন তাদের নির্মোহ ভূমিকা পালন করতে পারছে না, কেন সেগুলো দলীয় সংগঠনের রূপ নেয়? সেই প্রশ্নের উত্তরটি, আপনার কথার সূত্র ধরেই এই প্রশ্নটি প্রাসঙ্গিক, তাই বললাম। সেই প্রশ্নের উত্তরটি আপনি বিস্তারিত দেবেন, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি অভিভাবকহীন এফবিসিসিআই এবং এফবিসিসিআইয়ের যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক নেতৃত্ব নাই সেসব বিষয় নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, বিরতির আগে আপনি ঠিক যে জায়গাটিতে আপনি শেষ করেছিলেন সেখান থেকে আপনি বলতে পারেন। প্রশ্নটি ছিল, কেন ব্যবসায়ী নেতৃত্বগুলো কিংবা ব্যবসায়ী সংগঠনগুলো কেন তাদের নির্মোহ ভূমিকা পালন করতে পারছে না, বা কেন তারা সবসময় দলীয় সংগঠনের রূপ নেয়? জি, দেখুন, আমাদের যেমন আমলাতন্ত্রে অসৎ আছেন, আমাদের দলীয় দুর্বৃত্ত আছেন, সেখানে ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী আছেন, দুর্বৃত্ত ব্যবসায়ী আছেন। আপনি দেখেন, এই স্বাধীনতার পরপরই আজকে এই 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 বিসিসিকে কীভাবে অকার্যকর করা হয়েছে। কারণ সত্যিকারের প্রতিনিধি যদি অ্যাসোসিয়েশনে না যায়, তাহলে আপনার কথা তুলে ধরতে পারবে না। জি, সত্যিকার প্রতিনিধি চেম্বারে যদি না যায়, আপনার কথা তুলে ধরতে পারবে না। সেটা ভাগ বাটোয়ারা, ওইখানে পলিটিক্যালি যেমন ভাগ বাটোয়ারা আছে, এফবিসিতে কি ভাগ বাটোয়ারা, সেখানে যার যেভাবে সুবিধা হয়। আপনি কর্পোরেটগুলো কিভাবে প্রণোদনা চুরি করবে, কিভাবে বন্ডের নামে বাজারে মাল বিক্রি করে দিবে, কিভাবে তাদের ব্যবসা ফুলে ফেপে বড় করবে, কিভাবে তাদের একটা ব্যাংক লাগবে, আগেও বলে গিয়েছিলাম। তো এইটাতে একে রাজনৈতিক ব্লেসিং ছাড়া তো সেটা পারবে না। ওইটাতে একটা প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্ম হচ্ছে আপনার এফবিসিসিআই। এফবিসিসিতে আসলে সাধারণ ব্যবসায়ীদের কথা নিয়ে যায় না, তারা শুধু তাদের স্বার্থটাকেই উদ্ধার করার জন্য এফবিসিসিআই কাজ করে গেছে সারা জীবন। যারা ওইখানে যেতে পারে, ওই তারা দলীয় লেজুর ভিত্তি করবে, দলীয় পা চাটবে, চেটে চেটে দলীয় সাথে তাদের সুবিধাগুলো তারা নিবে। এতে কিন্তু দলও ক্ষতিগ্রস্ত হয়, যেই দলই ক্ষমতায় থাকুক। রাষ্ট্র তো ক্ষতিগ্রস্ত হয়ই, কারণ এই যে কর্পোরেটের নামে এখন যেই বাংলাদেশে যে আগ্রাসন চলছে, সেই আগ্রাসনে আপনি দেখবেন যে বড় বড় গ্রুপগুলো, এদের কার্ডস আছে, এরাও ক্ষতিগ্রস্ত হবে টুডে টুমোরো, কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার টাকা আছে, আপনি ইচ্ছা করে ছোট ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে ব্যবসা কুক্ষিগত করবেন। ব্যাংক আপনার, আপনি অন্য ব্যাংক থেকে, আমরা দুই ভাই দুইটা ব্যাংক করলাম, দুই ব্যবসায়ী, আমি আপনাকে লোন দিলাম, আপনি আমাকে লোন দিলেন। এইভাবে তো চলে আসছে, সামনেও চলবে। ব্যাংকগুলো তারা ভাগাভাগি করে নিয়ে গেছে, কেউ বোন ডিরেক্টর, কেউ ভাই ডিরেক্টর, কেউ ভাই চেয়ারম্যান, কেউ বোন চেয়ারম্যান। এইভাবে কি করলো তারা একটা গোষ্ঠীগত সুবিধা নিয়ে ইন্ডাস্ট্রি দেখালো একটার পর একটা। এবং রাষ্ট্রের প্রণোদনা, যেটা আমাদের ট্যাক্সের টাকা, আমরা যা গরিব মানুষরা যে ট্যাক্স দেই, আমরা গরিব মানুষ ট্যাক্স পরোক্ষভাবে ট্যাক্স দেয়, ভ্যাট, যারা যা প্রোডাক্ট কিনে, আমরা যারা ছোটোখাটো ব্যবসায়ী যারা ভ্যাট দিই, ট্যাক্স দিই, এবং যারা আমাদের বৈদেশিক রেমিটেন্স আছে, তাদের এই ডলারগুলো, তাদের এই টাকাগুলো বা এক্সপোর্ট যারা করে, এই ম্যাক্সিমামই আপনি দেখবেন যে কিছু অসৎ ব্যবসায়ী তারা এমনভাবে তারা এক্সপোর্ট করে, ওইখানে বিশাল একটা প্রণোদনা। তাদের সংগঠনগুলো কিন্তু আবার শক্তিশালী, তাদের এমপিগুলো সংসদে আছে, তাদেরগুলাই কিন্তু আপনার এই এফবিসিসিতে আছে। তো তাদের যদি কোনো এক চুল পরিমাণ ক্ষতি হয়, তারা কিন্তু আওয়াজ তুলে, তাদের হাতে মিডিয়াও আছে, তারা তাদের সুবিধাগুলো নেয়। কিন্তু এই যে প্রান্তিক গোষ্ঠী, যেটার উপর বাংলাদেশ বেঁচে আছে, প্রান্তিক জনগোষ্ঠীর উপরে, ক্ষুদ্র মাঝারি শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, এই তাদেরকে কিভাবে শেষ করে ওই ব্যবসাটা আগ্রাসন করা যায়, সেটাই আমি মনে করি এফবিসিসিও চোখ বন্ধ করেছিল, সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, বিকজ তাদের ছোট ছোট ব্যবসাগুলো হারিয়ে যাচ্ছে। কারণ ওই কর্পোরেটের আগ্রাসনে আমি বহু বড় বড় সচিব মহোদয় বলেন, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা কি ব্যবসা করবে না, আমরা কি আটকাতে পারবো না? আমি তো অবাক হয়ে যাই,
কি করে এই কথাগুলো বলে? কারণ পৃথিবীর সব দেশেই চাইলে আপনি সব ব্যবসা করতে পারবেন না। জি। আপনার উচিত হচ্ছে একটা শিল্পনীতি করা, কে কোন ব্যবসা করবে, কে কোন ব্যবসা কি করবে। পরিমাণ করবে? আপনি দেখেন পোলাওর চালের কথা 3-4 দিন ধরে বলে আসছি, 200 টাকা হয়ে গেছে পোলাওর চাল, এবং আমি নাম ধরে বলতে পারবো 5টা কোম্পানি সিন্ডিকেট করে পোলাওর চাল ডাবল দামে বিক্রি করছে। কৃষকের কোনো লাভ নাই। কিভাবে বিক্রি করছে? তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। আপনি আইন করেন যে তারা পোলাওর চালে ব্যবসা করতে পারবে। তাহলে এই যে ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বা ছোট ছোট ব্যবসায়ীদের কণ্ঠস্বর দিন দিন মেলান হয়ে যাচ্ছে, সেটার কারণ কি? কেন কেন আপনারা মানে সরকারের সাথে দর কষাকষিতে ব্যর্থ হচ্ছে? ওই যে আমাদের প্রতিনিধি নাই এফবিসিসিআইতে, এফবিসিসিআই সেই একটা গোষ্ঠীর কাছে চিরজীবন জিম্মি, এবং যার টাকা আছে টাকা পয়সা দিয়ে ইলেকশন করে হি ইজ দ্য প্রেসিডেন্ট, তাকে আপোষ করতে হয়। এবং আগের প্রেসিডেন্ট চেষ্টা করেছিলেন, আগের 2 প্রেসিডেন্ট, আমি বলবো তারা অনেক চেষ্টা করেছেন যে সংস্কার করার জন্য, তো তাদের কাছে সংস্কার করতে পারেনি। বাণিজ্য মন্ত্রণালয়ে সংস্কার করতে কি আপনার 2 বছর লাগে, 3 বছর লাগে? আপনি বসেন, 4 ঘন্টায় সংস্কার হয়ে যাবে, সংস্কার করে দিব। আসেন, বসেন, লাইভে বসেন, সংস্কার 4 ঘন্টায় করব, 4 ঘন্টা পরে প্রবলেম সলভ হবে, একটা এসআরও হবে, আপনি ইলেকশন হবে। এখন কেউ কেউ মামলা করেছে, সেই মামলা আপনি স্টে করে দেন। আপনি দীর্ঘদিন একটা অ্যাসোসিয়েশনে ইলেকশন ঠিক মতো হয় না, বা সিলেকশন যেটা দরকার সবাই মিলে সেটাও হয় না। আপনি এখন ওইখানে আইনটা করেছেন, আপনি 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। তো 2 বারের বেশি একই, এটা ভালো আইন, আপনি অন্য পদে যান, আপনি পপুলার হলে আরেকজনকে সুযোগ দেন, পরের বার আবার আসেন। এটা অ্যাসোসিয়েশনে যেমন প্রযোজ্য হবে, এটা চেম্বারেও প্রযোজ্য হবে, ফরেন চেম্বারেও প্রযোজ্য হবে, তারপরে এফবিসিসিতে প্রযোজ্য হবে। এটা আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো দিক। সেখানে তো আমরা প্রান্তিক থেকে হোক, ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, ভালো চৌকস নেতা হোক, আমরা বেছে নিতে পারবো। কিন্তু এখন তো আমাকে যদি এফবিসিতে ইলেকশন করতে হয়, আমাকে তো অনেক কালো টাকা নিয়ে নামতে হবে, এবং কালো টাকা নিয়ে নেমে আমাকে ভোট কিনতে হবে। আমি তো এটা করতে পারবো না। সুতরাং আমি যেহেতু করতে পারবো না, এবং আমি লেজের ভিত্তিও করতে পারবো না, তাহলে আমি না, মানে আমি একটা উদাহরণ আমি রূপক করতে বলছি যে আমি এখানে যেতে পারবো না, তাহলে আমার কথাটা কে বলবে? আমার অ্যাসোসিয়েশনের কথাটা কে বলবে? এই যে আমাদের অ্যাসোসিয়েশনে যে আজকে এত বড় খরগ, করোনার পর থেকে যে ভয়ঙ্কর অবস্থা, এই যে আমলাতন্ত্রের দুর্বৃত্তায়ন বলবো আমি, আর আমলাতন্ত্রের যে কঠিন মানে বাধা, এই বাধাটাও প্ল্যান করে করা। আপনি এই বাধাটা এমনভাবে করা হয়েছে, এটাও কর্পোরেটদের দেওয়ার জন্য। যেভাবে বেকারি শূন্য করা হয়েছে, সেভাবে আমাদেরকে শূন্য করা হবে। যেভাবে চাল কল শূন্য করা হয়েছে, যেভাবে ময়দার মিল শূন্য করা হয়েছে, যেখানে তেল মিল শূন্য করা হয়েছে, যে কর্পোরেটরা নিয়েছে, সেইভাবে আস্তে আস্তে আমাদের সেক্টরে তারা নিয়ে যাবে। দিস ইজ দ্য প্ল্যান অ্যাকচুয়ালি। এই প্ল্যানে ওই আমলাতন্ত্রের কাজ করে, এই প্ল্যানে টোটাল সিস্টেম কাজ করে। রাষ্ট্র নিয়ে তো কেউ ভাবার সুযোগ নাই, ক্ষমতা টিকে থাকার জন্য সবাই ব্যস্ত। কিন্তু এই সমস্যাগুলো আসলে কেন হলো? কেন এফবিসিসি এর সঙ্গে সরকারের কি দূরত্ব? কিংবা আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে একটা সময় তো আমরাই দেখেছি যে সরকারের সঙ্গে বিরোধী দলের যখন নানান ঝামেলা হয়, কিংবা ব্যবসায়ীর সঙ্গে যখন সরকারের ঝামেলা, বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে যখন ঝামেলা হয়, কর নীতি নিয়ে যখন ঝামেলা হয়, তখন কিন্তু এফবিসিসিআই একটা বিশাল মধ্যস্থতার ভূমিকায় আমরা এফবিসিসিআইকে দেখতাম। কিন্তু সেই ভূমিকায় আসলে কেন আমরা দেখছি না? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে আমরা নেব। তার আগে নিচ্ছি আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের বিস্টক অনুষ্ঠানে। আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান। জি, আপনাকে আরেকবার স্বাগত। জি, বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম। এই যে আপনি নানান সংকটের কথা বলছেন, যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাগুলো হারিয়ে যাচ্ছে, কিন্তু পাশাপাশি বড়রা পৃষ্ঠপোষকতা দিয়ে তারা ভালো সুবিধায় থাকছে, এই যে একটা অনেকখানি একটা কি বলবো বিপরীত চিত্র, সেটার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারত এফবিসিসিআই, কিন্তু সেটা কেন নিতে পারছে না? মানে আমি বলতে চাচ্ছি যে এফবিসিসিআই এর সঙ্গে সরকারের কি দূরত্ব বাড়ছে? অনেক ব্যবসায়ীরাও বিভিন্ন সেমিনারে অভিযোগ করছেন, তাদের সঙ্গেও মানে কিছুটা দূরত্ব, ব্যবসায়ীদের কথা সরকার শুনতে চাচ্ছেন না। এই অভিযোগটা আসলে কতখানি? দেখুন, এখানে আরেকটা বিষয় আছে, আপনাকে বলি। এফবিসিসির পাশাপাশি অনেকগুলো সংগঠন আরো অনেক শক্তিশালী হয়ে গেছে। জি, তারাও হয়তো চায় না এফবিসিসি শক্তিশালী হোক, তারা তাদের প্ল্যাটফর্মকেই
আসলে যে এফবিসিসিআই কে শক্তিশালী ছাড়া তারাও যে খুব ভালো করতে পারবে না তারা রিয়েলাইজ করতে পারছে না। সবাই শুধু ওই যে নিজের আইডেন্টিটি প্রকাশ করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন, যেমন আমি হয়তো এই মাস লেভেলের ব্যবসার সাথে মিশবো না, আমি একটু অ্যালিট, আমি একটা চেম্বারের প্রেসিডেন্ট হয়ে বসে আলাম, আমার সাথে যোগাযোগ সবার আছে পার্সোনালি, আমি বিভিন্ন শোটো করলাম, বিভিন্ন অর্গানাইজ করলাম, সেখানে আসলো বিভিন্ন মন্ত্রীতন্ত্রী, আমার প্রবলেম আমি সলভ করে নিলাম। এরকম অনেকগুলো চেম্বার আছে ঢাকায়, আমি নাম ধরে বলি, মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার, আপনার গিয়া বিজিএমই, বিকিএমই, বিটিএমই, এই যে আলাদা 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 সবাই যার যার জায়গায় অনেক শক্তিশালী, বিকজ তাদের অনেক টাকা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তাদের পিআর ভালো, তাদের সাথে গভর্নমেন্টের অনেক ব্যবসায়ী, তো বাণিজ্যমন্ত্রী নিজে একজন বড় ব্যবসায়ী, আগের বাণিজ্যমন্ত্রীও বড় একজন ব্যবসায়ী ছিল, তো তাদের বড় ব্যবসায়ী হিসাবে বড় ব্যবসায়ীদের একটা কানেক্টিভিটি আছে, তারা তাদের টুকটাক স্বার্থ তারা আদায় করে নিয়ে যায়, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কে আছে সেটা আমার বলে কেউ নাই। তাহলে আরেকটা বিষয়, এই যে সিস্টেম সরকার মানে সরকারকে চালায়, মানে সিস্টেম কি আমলাতন্ত্র, আমি তো মনে করি যে দলীয় সরকার চালাইতে পারে না, কারণ ওই আমলাতন্ত্রের কাছে আমি বিশ্বাস করি যে দলীয় সরকার বন্দী, এবং আমলারাও চায় না এফবিসিসিআই এক হোক, শক্তিশালী হোক, কারণ যদি আজকে এফবিসিসিআইয়ের মাধ্যমে সকল ব্যবসায়ী যদি ঐক্যবদ্ধ হইতো দল মত নির্বিশেষে, তাহলে আমাদের উপর যে জুলুমটা, যে অন্যায়টা, সেটা যে চলছে যুগের পর যুগ, সেটা হইতো না, ব্যবসাটা সহজ বান্ধব হইতো, আমরা আদায় করে নিতাম, যে আমাদের কথা না শুনলে আমরা ট্যাক্স ভ্যাট দিব না, দিবই না আমরা ট্যাক্স ভ্যাট, কিন্তু এখন যে যার সুবিধা মতো আদায় করে নিচ্ছে, আরেকটা তাদের পার্সোনাল সুবিধা হয়ে যাচ্ছে, তো প্রান্তিক জনগোষ্ঠী বাঁচলো না, এফবিসিসির কিছুই আসে যায় না। সেই জন্য বললাম, আমাদের যে সত্যিকারের যদি অ্যাসোসিয়েশন থাকতো খাত ওয়াইজ, ওই অ্যাসোসিয়েশনগুলো যদি ইলেকশন হইতো, এখানে যদি সত্যিকারের যোগ্য প্রতিনিধি থাকতো, তারা যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করে একটা শক্তিশালী নেতা নিয়ে আসতো, সেই নেতা বার্গেন করতে পারতো সরকারের সাথে, এখানে সরকারের উপকার হইতো, সরকার সত্যিকারের ভ্যাট ট্যাক্স পাইতো, সরকারের সত্যিকারের রাজস্ব পাইতো, সরকার কিন্তু একটা নিয়ম নীতির মধ্যে চলতে পারতো। আমলারা কেন চায় না? তাহলে দুর্নীতি করতে পারবে না, আবার কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী আছে, তাদেরও তো সুবিধা হবে না, তো সবাই মিলে মিশে একাকার, কিন্তু মাঝখানে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের অবস্থা ভয়ঙ্কর। তার মানে আপনি বলছেন যে এখন এফবিসিসি এর নেতৃত্ব মানে নির্বাচনেই সমাধান? হ্যাঁ, নির্বাচনের আগে সংস্কারটা দরকার, জরুরি, যে একই খাতে একটার বেশি অ্যাসোসিয়েশন আমরা চাই না, কিন্তু সংস্কারের প্রশ্নই তো রিট করে তো নির্বাচনটা অনেক রিট ফয়সালা করুক, একটা রিট ফয়সালা করতে আলাদা বেঞ্চ করে দেখ, 15 দিনের বেশি লাগার কথা না, সবগুলা নিয়েই বসুক, কে কয়টা রিট করেছে আসো ডিসকাস করি। এই রিট আপনি যদি আরেকটাই তো বললাম, সুশাসন, এটার সাথে রিলেটেড। আজকে আমাদের বিচার ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে, আমি নিজে এই বিচারহীনতার দেশে আমি নিজেই এত ক্ষতিগ্রস্ত জীবনে যা আর্ন করেছি, এই বিচারহীনতার কারণে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত মামলা চলে গেছে, সেখানে আমার ওই বড় লয়ার নেওয়ার ক্ষমতা নাই, কারণ ওই সব কিছু মিলে রাষ্ট্র একটা শ্রেণীর কাছে জিম্মি, বড় লয়ারদের কাছে জিম্মি, বড় ডাক্তারদের কাছে জিম্মি, আপনি যেখানে যান সব জায়গায় বড়দের কাছে আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে আছি। সেই জিম্মি থেকে উত্তরণের জন্য যে পলিটিক্যাল ভিশনারি দরকার, ভিশনারির সাথে পলিটিক্যাল স্ট্যামিনাও লাগবে। আমি এটা করব, দলে আমি 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 পদে থাকবো না, কি আসে, আমি ক্ষমতা থাকবো না, কিছু যায় আসে না, কিন্তু আমি যদি সত্যিকারের সাধারণ মানুষের আপনার দাবি নিয়ে আমি যদি আন্দোলন করি বা দাবি নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। কিন্তু ওই যে সিস্টেমের কাছে আমরা জিম্মি, এই সিস্টেম ভাঙার জন্য আমি এখনো কোনো লিডারশিপ দেখতে পাচ্ছি না। এই সিস্টেমের কাছেই আমাদের টোটাল দেশ জিম্মি, আমরা সবাই জিম্মি। তাহলে আপনারা এখন এফবিসিসি এর নির্বাচন নিয়ে তাহলে এখন কি ভাবছেন, কিংবা আপনারা কেন জোরালো আন্দোলন গড়ে তুলছেন? আমরা এই বড় জোর, ওই মোল্লারদোর মসজিদ পর্যন্ত একটা কথা আছে না, আমরা বড় জোর টক শোতে কথা বলতে পারি, আমাদের সাথে তো আর মন্ত্রী মিনিস্টাররা বসবে না, আমাদের সাথে আমলাতন্ত্র তো আর বসবে না, আর আমাদের সাথে মন্ত্রী মিনিস্টাররা বসলেও ওনাদের একটা বাংলাদেশের কালচার হচ্ছে একটা, ও তুমি কে, ও অমুক ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইলে ভ্যালুটা একটু ভালো, ও রেস্তোরাঁ ব্যবসায়ী ভাতের ব্যবসা করে, ওকে নো নিড, ও কী হয়েছে, তোমার কি সমস্যা, 1 মিনিট শুনে আচ্ছা ঠিক আছে দেখবো নি, যাও। এইটাও তো আমাদের সমাজের একটা কালচার, তুচ্ছ-তাচ্ছিল্য, মানে শ্রেণী হিসাব করে আপনাকে জাজ করে, এটা তো আমাদের পুরো সমাজে এস্টাবলিশ হয়ে গেছে। ও তুমি কে, ড্রাইভার, তার মানে ড্রাইভারের মতো আমি তাকে আচরণ করব। ও আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ও আপনি বড় একটা চোর, আমলাতন্ত্রে বড় একটা চোর, আসেন বসেন। আমাদের মসজিদের ইমাম সাহেব দেখি সামনের কাতারে সব চোরদের আগায় দেয়। এইটাই আমাদের দেশে হয়ে আসছে, এটা চেঞ্জ করার মতো আমি কোনো লিডারশিপ দেখতে পাচ্ছি না। কিন্তু যেমন আপনি বলছিলেন যে আমাদের যে বাণিজ্য অর্থমন্ত্রী, তিনিও একসময় ব্যবসায়ী ছিলেন, তো আমাদের যিনি গভর্নর তিনিও ব্যবসায়ী ছিলেন, তাহলে এখন তো আরও ব্যবসায়ীদের সমস্যাগুলো ভালো করে উপলব্ধি করে বরং তো সমাধান হওয়ার কথা,
তাহলে সেটি আপনি কেন বলছেন যে সেটি এর আগেও ছিল, এখনো আছে, সামনে হয়তো থাকবে। আমার মনে হয় চেয়ারে কোনো প্রবলেম আছে। আচ্ছা, বাংলাদেশের যে গদি যেটা আমরা বলি, ওই গদির কোনো প্রবলেম আছে, গদিতে কোনো জাদুটনা আছে, কিছু একটা আছে। যখনই চেয়ারে বসে তখনই তার উল্টো রূপ দেখতে পাই। আচ্ছা। আর যখনই বিরোধী দলে থাকে বা রাস্তায় থাকে বা আন্দোলন সহকর্মী থাকে, আপনাদের তখনই আমাদের সহকর্মী সাথে থাকে। সুখ সমব্যথী। হ্যাঁ, আর যখনই চেয়ারে বসে, এটা কি সিস্টেমের কারণে, এটা কি আপনার কোনো অদৃশ্য কোনো শক্তি আছে, মানে আল্লাহর প্রদত্ত, যে না ওইখানে বসলে ইউ উইল চেঞ্জ, এটাই হইতে পারে। কারণ আমরা দেখছি যে এখন মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে, ঠিক আছে, উনি এই খাল খনন, আবারও বলেছি, সব কিছু ইন্ডাস্ট্রি চালু করার জন্য বলেছে 60টা। কবে? এই যে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, 2 বছর চলে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ, এবং ওই ইকোনমির সাথে আমাদের ইকোনমি রিলেটেড। মানে আপনার যদি ইকোনমি গ্রো না করে, আমাদের বিজনেস ভালো, আমাদের বিজনেসগুলো খুবই খারাপ। কারণ বলার তো কেউ না, আমার তো ক্রেতাই নাই। আপনার ক্রেতার পকেটে পয়সা না থাকলে আমার এখানে খেতে আসবে? কিছু মুষ্টিমেয় লোকের কাছে হয়তো টাকা আছে, যারা করাপশন করছে, যারা হয়তো ফিক্সড অ্যাসেট আছে, বাড়ি ভাড়া পায়, সব কিছু পায়, তারা হয়তো ভালো আছে। কিন্তু প্রান্তিক খেটে খাওয়া জনগোষ্ঠী তো আপনার বেঁচে থাকার মতো কোনো অবস্থা নাই, দেখতেই পাচ্ছি না। আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে লাস্ট প্রশ্ন, তাহলে আমরা একটু যদি সাম আপ করি, সেটা হলো তাহলে এফবিসিসি এর ক্ষেত্রে এখন আসলে ঠিক করণীয়টা কি আসলে এই আমি মুহূর্তে, যদিও- সমাধানটা কিভাবে হতে পারে? শোনেন, আপনার কথার সমাধানের একটা ছোট্ট রাস্তা আছে, যদিও আমাদের মতো লোকের কথা সরকার শুনবে না। একজন ভালো দক্ষ দল না দেখে, কোনো আজ্ঞাবহ না দেখে, ভালো একজন দক্ষ একটা বুজুর্গ ব্যবসায়ীকে দেন, স্ট্রং পার্সোনালিটি, এবং তাকে ফুল পাওয়ার দেন, এবং বলেন যে আগামী 1 মাসের মধ্যে সমস্ত সংস্কার, সাথে আপনি অ্যাটর্নি জেনারেলকে অ্যাড করে দিতে পারেন, আলাদা বেঞ্চ করে দেখ, চাইলে সম্ভব। তো আপনি চেন্নাইয়ের দিকে তাকান, একজন সিনেমার হিরো আসছে, থালাপতি বিজয়, আমি তার খুব দেখি, ভাল লাগে। কিছু কিছু ছোট ছোট অর্ডার ইনস্ট্যান্ট দিচ্ছে, যে ক্লিনিকে মারা গেলে বিল নিতে পারবা না, যদি কেউ নয় আমার কাছে কমপ্লেন করো। হ্যাঁ, আপনার যদি কোনো ঘুষ খায়, কেউ দুর্নীতি করে, আমাকে ইনস্ট্যান্ট কমপ্লেন করো, এভিডেন্স দাও, 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া হবে। আপনাকে দেশ চালাইতে হলে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। আপনি ডিসিশন নেন, দেখবেন জনগণ আপনার পাশে, জনগণ পূজ্যনীয়ভাবে আপনাকে সাপোর্ট করবে, দল মত নির্বিশেষে। সেই ডিসিশন নেওয়ার মতো, বাংলা কথায় কি বাজে কথা, হ্যাডম লাগবে, সেই ডিসিশন নেওয়ার মতো আপনার ভিশন লাগবে, সেটা বারবার বলে আসছি। এটা করতে গেলে 1 মাসের বেশি সময় লাগে না। একটা ভালো কাউকে দিয়ে একটা ভালো সংস্কার করে ইলেকশন করা হোক। যে আমরাও আশা করি যে আপনার পরামর্শ কিংবা সুপারিশ সরকার যাতে আমলে নেয়, এবং এফবিসিসি এর যে সংকট, সেই সংকটের সমাধান হোক, এবং এফবিসিসি একটা কি সঠিক নেতৃত্ব ফিরে আসুক, যেটা ব্যবসায়ী এবং সরকারের মধ্যে মধ্যস্থতা করে আপনাদের বিদ্যমান সমস্যাগুলো সমাধান হোক, সেটা আমরাও চাই। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। যে দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।